ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙচুরের ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে। যদিও এইবারই প্রথম নয়, ৩২ নম্বর ভাঙচুরের ঘটনায় এর আগেও একবার মামলা করা হয়েছিল। যিনি মামলা করেছিলেন, ইউনুসের দলবল তার উপর অত্যাচার শুরু করায় তিনি বাড়িতেই থাকতে পারছিলেন না, ফলে তাকে মামলা তুলে নিতে হয়। বিএনপির সরকার যে এই মামলার বিচার করবে না তা এক প্রকার নিশ্চিত, কারণ ওই ভাঙচুরের সময় যে বুলডোজার ব্যবহার করা হয়েছিল সেটি যোগান দিয়েছিলেন তারেকের প্রিয় ইশরাক। মামলাটি আদালত গ্রহণ করেনি এখনো। স্বাভাবিক ব্যাপার, সরকার অনুমতি দিলে তবেই আদালত মামলা নেবে, নয়তো নেবে না। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ ২৭ জনের নাম উল্লেখ করে আদালতে করা মামলার আবেদন আমলে না নিয়ে খারিজের আদেশ দিয়েছেন আদালত। আজ সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা বাদী তামান্না চৌধুরী প্রিয়াঙ্কার জবানবন্দির রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখেন। তবে এটি বোঝা গেল যে আওয়ামী লীগ যদি ৫ বছর পর ক্ষমতায় ফেরে তবে ৫ বছর পর বিচার শুরু হবে, আর যদি ৫০ বছর পর ফেরে তবে ৫০ বছর পর এর বিচার শুরু হবে, যেমনটি হয়েছিল বঙ্গবন্ধুর হত্যার ক্ষেত্রে। তবে ২৭ জনের বিরুদ্ধে কি মামলা হবে, নাকি ওই ঘটনায় যারা যারা দায় এড়িয়ে যেতে পারেন না তাদের সবার বিরুদ্ধেই মামলা হবে? কারণ পূর্ব ঘোষণা দিয়ে জুলাই জঙ্গিরা বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙচুর করেছিল। সেখানে সেনার একটি গাড়ি গিয়েছিল বটে, তবে তারা ভাঙচুরকারীদের নিরস্ত্র করার কোনো চেষ্টা করেনি। তাই প্রশ্ন থেকেই যায়, ৩২ নম্বরের ভাঙচুরের ঘটনায় কি শুধু ইউনুস আসিফ নজরুলকে আইনের মুখোমুখি হতে হবে? কিন্তু যিনি ৫ই আগস্টে বলেছিলেন জনগণের জানমালের দায়িত্ব নিচ্ছি, সেই সেনাপ্রধান কি ছাড় পাবেন? বিএনপির আমলে মামলা খারিজ হয়েও যেতে পারে বললে ভুল হবে। মামলাটি খারিজই হয়ে যাবে, তবে ফৌজদারি মামলার আবেদন খারিজ হয়ে গেলেও ফৌজদারি অপরাধের বিচার আজ থেকে ৫০ বছর পরে হলেও হবে। যারা বলেছিল শেখ হাসিনা সহিংস আচরণের প্রতিক্রিয়াতেই ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি, ঘটনার পরের দিন বৃহস্পতিবার প্রথমবার বিবৃতি দিয়ে এমনটাই দাবি করেছিলেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই ঘটনার সমালোচনা করলেও প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার দিকে আঙুল তুলেছিল তারা। তাদের দাবি ছিল, ভারতে বসে হাসিনা জুলাইয়ের গণ আন্দোলন নিয়ে যে প্ররোচনামূলক মন্তব্য করেছেন তারই প্রভাব পড়েছে মানুষের ওপর। ক্ষুব্ধ হয়ে তারা ভাঙচুর করেছেন বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বাড়িতে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছিল, জুলাইয়ের গণহত্যা নিয়ে সাধারণ মানুষের মনে যে ক্ষত রয়েছে তাতে আঘাত করেছেন হাসিনা, তার প্রভাবেই এই ঘটনা ঘটেছে। তবে অন্তর্বর্তী সরকার দেশ এবং জনগণকে রক্ষার বিষয়ে সচেতন রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু প্রায় ২ দিনের বেশি সময় ধরে বাড়িটি ভাঙচুর করা হয়। কখনো কোনো সেনাবাহিনীর সদস্যদের প্রতিরোধ করতে দেখা যায়নি। বিদেশ থেকে যেমন পিনাকি ইলিয়াসটা ভাঙচুরের ঘটনাকে সংগঠিত করছিল, তেমন দেশের ভিতরে ছাত্র নেতারা সাধারণ মানুষকে উস্কানিমূলক বার্তা দিচ্ছিল। ওই দিন হাসনাত আব্দুল্লাহর ফেসবুকে স্ট্যাটাস ছিল, রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশে। যদিও স্ট্যাটাসে বিস্তারিত কিছুই উল্লেখ করেননি তিনি, কিন্তু অনেকেই ধারণা করেছিলেন ছাত্র জনতাকে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ হাসিনার পৈতৃক বাড়ি গুড়িয়ে দেওয়া হতে পারে। বাস্তবেও তাই হয়েছিল। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এক পোস্টে লেখেন, আজ জুলাই অভ্যুত্থানের ৬ মাস পূর্ণ হলো। এই ঐতিহাসিক দিনে বঙ্গের কসাই হাসিনা প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নিয়েছে। কি দিনটাই না বেছে নিল। এখন আমাদের আবার জাগবার সময়। আসুন এই ঐতিহাসিক দিনে সব ফ্যাসিবাদী উপাদান নির্মূল করি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।